আজিজুল ভাই, আপনার সাবস্টেন্স পেইন্টার ডেমনস্ট্রেশন আছেন? ইউ হ্যালো আজিজুল ভাই, আপনার অপেক্ষায় বসে আছি। হ্যালো। আচ্ছা, আমার একটু নেট ড্রপ করছিল। সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ফাইন। আপনার স্কার এরিয়া। ওকে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, তো আমার হচ্ছে একটা কোশ্চেন মনে আছে যে জাহিনাদি ভাই কোশ্চেন করছিলেন, তো এখন নাই। তো ওনার কোশ্চেনটা ছিল যে মানে আমি ওয়ারেন্টার দিকে হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করছি। তো এক্ষেত্রে হচ্ছে ওনার ফ্লো থেকে আমার ফ্লো খুব একটা ডিফারেন্ট না। যেমন আমি একটু ফোল্ডারটা ওপেন করি যেখানে হচ্ছে আমার সবগুলি রেফারেন্স ছিল। আহ, আমি হচ্ছে পিওর রেফারেন্স করি না। So, এই ফোল্ডারের মধ্যে হচ্ছে মোটামুটি আমার 63টা রেফারেন্স ছিল টেক্সচার প্লাস মডেল সবগুলোর জন্যই। তো আমি হচ্ছে স্পেশালি এই অংশটা যদি একটু এক্সপ্লেইন করতে চাই, আর লোয়ার রিসিভারটা। তো এখানে হচ্ছে যেটা করছি আমি যে মেইনলি রেফারেন্স যেটা ইউজ করছি সেটা হচ্ছে এটা। এখানে হচ্ছে যদি খেয়াল করা যায় দেখা যাবে যে এই অংশটাতে কিছুটা টেয়ার আছে, প্লাস হচ্ছে এই অংশটাতে কিছুটা অয়েলি ভাব, এখানে স্ক্র্যাচ, প্লাস এখানে হচ্ছে কিছু ডার্ক ভাব, যার কারণে মানে কারণ হচ্ছে যে এখানে যে সেফটি লেভারটা হুম। এর স্ক্র্যাচের কারণে হচ্ছে এগুলো পড়ছে। এখানে হচ্ছে কিছুটা বাম, যেটা হচ্ছে অনেকটা মেটাল ড্যামেজের মতো মনে হয়। তারপর হচ্ছে এই অংশগুলোতেও সেম। আর নেক্সট হইতেছে যে আচ্ছা, আমি কি ক্লিয়ার নাকি আমি বুঝতেছি না। আপনার সবাই কথা এতটা বোঝা নোট যাচ্ছে আর হুম, হুম, হুম। স্ট্রিম ক্লিয়ার, জি সমস্যা নেই। না, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্ট্রিম ক্লিয়ার না? হ্যাঁ। ইয়া মানে ওকে। আপনি হচ্ছে জিনিসটাকে এইভাবে অ্যাপ্রোচ করেন যে হচ্ছে কোনো কিছু মানে রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে বিহেভ করতো আপনি ছবিগুলো দেখে ওই রকম করে আসলে ক্যাচ করেন যে কোন জায়গায় কোনখানে কোনখানে অয়েল থাকতে পারে, লাইক কোনখানে কোনখানে হচ্ছে কিভাবে ওয়্যারটা হয় না ওটা আগে অ্যানালাইজ করে ওই জি। ডাইনামিক গুলো হচ্ছে আপনি অ্যাপ্লাই করতেছেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর কালারের জন্য হচ্ছে এটুকুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি প্রথমে। পরে হচ্ছে ভাবছি যে না, আমার এই কালারটা ভালো লাগতেছে না, সো ডিসিশন চেঞ্জ। তো যে যে জিনিসগুলো হচ্ছে আমি নর্মালি খেয়াল রাখি যে একজন সোলজার যখন শুট করতেছে তার চিকটা সাধারণত এই অংশে থাকে, যার কারণে হচ্ছে এই অংশটা স্লাইটলি বেশি অয়েলি হবে। এখানে হ্যাঁ, লাইটিং এর কারণে বোঝা দ্যাটস যাইতেছে গুড। না। হ্যাঁ। দেখি আমি একটু অন্য একটা চেয়ারে নিই। এখানে হয়তো একটু খেয়াল করা যায়, এখানে হালকা একটু অয়েলি জুম ভাব ইন আছে করেন, এক্সট্রা। স্ট্রিমে কম্পারিশন তো একটু। হুম। আচ্ছা, এখন বোঝা যায় এখানে যে একটা এক্সট্রা অয়েলি ভাব আছে হুম এই হুম। অংশটার তুলনায়, রাইট? এই অংশে খুব একটা অয়েলি ভাব বোঝা যায় না, অনেকটা ফ্ল্যাট মনে হয়। তার কারণ হইতেছে একজন সোলজার হচ্ছে এখানে তার চিক রাখে, তো ঘামতে পারে গাল, তারপর হচ্ছে গালের থেকে যে এক্সট্রা অয়েলটা সেটা হচ্ছে এখানে যোগ হয়, যার কারণে এটা এক্সট্রা রিফ্লেক্টিভ হয়। নেক্সট হইতেছে এখানেও সেম। এখানে হচ্ছে সোলজার কি করবে, সেফটি লেভার অনেক বেশি ইউজ করবে। গান কখনো সেফ মোডে থাকবে, কখনো অটোমেটিক মোডে, কখনো সিঙ্গেল ফায়ার মোডে, যার কারণে এক্সট্রা স্ক্র্যাচগুলি পড়বে। তো আমি হচ্ছে প্রথমত এই জিনিসগুলি মাথায় রাখি যে রিয়েল ওয়ার্ল্ডে এর ইউসেজ কি কি, মানুষের ইউসেজের কারণে হচ্ছে এর উপর কি কি ইম্প্যাক্টগুলি পড়বে, এগুলো নেক্সট। এরপর যেটা মাথায় রাখি সেটা হচ্ছে যে একটা নতুন অবস্থা থেকে পুরানো অবস্থা যেতে এর উপর ওয়েদারিং ইফেক্টটা কেমন হবে। যেমন আমি যদি মোস্টলি এই জিনিসগুলি খেয়াল করি যে এখানে যে পরিমাণ বাম্প দেখা যেতেছে ঠিক এই এজ বরাবর কিন্তু সেই বাম্পটুকু নাই। আপনারা স্ট্রিমে বুঝতে পারতেছেন কিনা আমি ঠিক শিওর না। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এফেক্টটা বোঝা যাচ্ছে। ফাইন। আহ, তো এই অংশে হচ্ছে বাম্প নাই, নতুন অবস্থায় হচ্ছে এখানে আসলে বাম্প থাকবে,
কিন্তু অনেক ইউসেজের পর হচ্ছে সাধারণত কর্নারগুলিতে বাম্প সবার আগে হচ্ছে মুছে যায়। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে আহ, সংঘর্ষটা বলতে গেলে বেশি হয়। সেম হচ্ছে এই জায়গাগুলোতেও। তো আমি হচ্ছে চেষ্টা করি যে যাতে এই জিনিসগুলি সবার আগে ধরা যায়। আপনার তারপর যেটা দেন থাকবে স্ক্রু যে থেকে হচ্ছে বোল্ট এবং স্ক্রু গুলা থেকে হচ্ছে কর্নারগুলি সাধারণত আমি রাখি যে একটু ব্রাইট করা। এখানে দুইটা কারণ। ফার্স্ট কারণ হইতেছে আমি যদি একটু দূর থেকে দেখি, কর্নারগুলি যদি হালকা ব্রাইট থাকে তাহলে কিন্তু স্লাইটলি বেটার বোঝা যায় যে কোনো লাইটিং কন্ডিশনে, যে এখানে হচ্ছে শেপটা আলাদা, এখানে হচ্ছে একটা এক্সট্রা হাইলাইট। এটা হচ্ছে স্লাইটলি বেটার বোঝা যায়, স্পেশালি হচ্ছে যখন গেমে ইউজ হইতেছে মডেলটা। কারণ গেমে কিন্তু সবসময় ওপেনের উপর একটা ফোকাস করা পসিবল না লাইটিং দ্বারা। তো এই শেপ আর সিলুয়েট বোঝানোর জন্য হচ্ছে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আচ্ছা। হ্যাঁ, বুঝি নাই। বলছি আচ্ছা ঠিক আছে। আহ, ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লাই করার পরে যেটা ন্যাচারালি যেটা হবে যে ডার্ক সাপ্লাই হবে, তারপর হচ্ছে মেটাল বিভিন্ন জায়গায় ডার্কেনিং হবে, কিছু জায়গায় ব্রাইটেনিং হবে। যেমন আহ, এই অংশে যেটা হইতেছে যে অনেক বেশি গান ফায়ার করার পর হচ্ছে এখানে মেটালের হচ্ছে কালার অনেক ডিসকালার হয়ে যায়। যেমন আমি যদি এখানে রেফারেন্স দেখাই, আচ্ছা এই যে এখানে, তো এখানে হচ্ছে খেয়াল করে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত গান ফায়ারের কারণে হচ্ছে এখানে যে গান পাউডার প্লাস হচ্ছে যে আহ, ধোঁয়া, তারপর হচ্ছে এক্সট্রা হিটের কারণে যেই মেটাল যে ডিসকালারেশন সেটা হচ্ছে এখানে অনেক বেশি অ্যাপারেন্ট। আমি জানি না স্ট্রিমে হচ্ছে কালার ডিফারেন্স বোঝা যায় কিনা, তবে বোঝা যাচ্ছে। এখানে কালার সম্ভবত এখানে খুব একটা বোঝা যাওয়ার কথা না কম্প্রেশনের কারণে। তবে এখানে হচ্ছে যে কালারটা একটা ইয়েলোইশ, তবে এখানে হচ্ছে হালকা রেডিশ। তো আমি হচ্ছে এই ব্যাপারটা হালকা না রেখে একটু ড্রামাটিক করছি, কারণ গেমের মধ্যে হচ্ছে এই হালকাটা বোঝা যায় না আসলে। তো সাধারণত গেমের জন্য যখন মডেল করা হয় সবকিছু একটু এক্সট্রা ড্রামাটিক করা লাগে, শুধুমাত্র যাতে বোঝা যায় তার জন্য। হ্যাঁ, এক্সাজারেট করা হয়, নাহলে তো বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি সেম জিনিসগুলাই, এটা যখন সামনে পেছনে আসবে এখানে হচ্ছে হালকা টিয়ারিং হবে পেইন্টের। তো মেইনলি হচ্ছে এই জিনিসগুলি খেয়াল রাখি। আর যদি আমি লেয়ার স্ট্যাকটা দেখাই, এটা হচ্ছে লোয়ার রিসিভার। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি দুইটা বেস কালার ট্রাই করছিলাম, একটা বেস কালার আসলে অফ করা। ওকে। তো আমার এখানে হচ্ছে বেসিক্যালি আমি যেটা ট্রাই করি যে বেস কালারের মধ্যে জাহিনা দুবাই যেটা বলছে ঠিক সেম জিনিসই, যে বেস কালারের মধ্যে যতটুকু পসিবল একটা ভ্যারাইটি আনার চেষ্টা করি, যাতে অ্যাটলিস্ট বেস কালারটা যাতে দেখলে ফুল স্কিলটা বোঝা যায় ওয়েপনের। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার হইতেছে যে রাফনেস, চেষ্টা করি রাফনেস যাতে খুব র্যান্ডম না হয়। আমি হচ্ছে অনেকেই দেখি যে ইভেন যারা অ্যাডভান্স আর্টিস্ট তাদেরও দেখি যে তারা রাফনেস অনেক বেশি র্যান্ডম করে। অনেক আমি হচ্ছে এই ভ্যারিয়েবল জিনিসটা নর্মালি রাফনেস। অ্যাভয়েড করি। হ্যাঁ, জি মানে অনেক ভ্যারিয়েবল রাফনেস থাকে। হ্যাঁ, আমি হচ্ছে এটা নর্মালি অ্যাভয়েড করি। আমি চেষ্টা করি আমার রাফনেস হচ্ছে যতটুকু সম্ভব যেন মডেলকে রিপ্রেজেন্ট করে, যাতে কেউ যদি শুধু এইটুকু দেখে, আমি যদি হচ্ছে 2D ভিউটা দেখাই, আমার দেখা যাবে যে অলমোস্ট সবগুলি এলিমেন্ট হচ্ছে আলাদা আলাদাভাবে বোঝা যায়। তারপরে যদি অনেক বেশি র্যান্ডম হতো, যেমন আমি যদি এখানে একটা এক্সট্রা ফিল লেয়ার নিই শুধুমাত্র রাফনেসের জন্য, এক মিনিট। এসব সমস্যা নেই, পেইন্টার হয়তো সময় লাগে একটু। হ্যাঁ বুঝি নাই। বললাম পেইন্টারে আপডেট হতে সময় লাগে, একটা সমস্যা নেই। হ্যাঁ, তাছাড়া মিনওয়াইল, 4K টেক্সচার তো। হ্যাঁ বুঝতে পারছি। মিনওয়াইল কারো কি কোনো প্রশ্ন আছে ইয়ানে কারো? তো নো ওয়ান। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা?
হ্যাঁ, শোনা যায়। কেমন আছে ভাই? বলছি কি টপিকে আলোচনা হচ্ছে? আমি এইমাত্র জয়েন করলাম তো। ও আচ্ছা, আমি স্কারের ব্রেকডাউন করতেছি। আজিজুল হাকিম আচ্ছা ভাইয়ের আচ্ছা একটা আর্টওয়ার্ক ব্রেকডাউন করতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল, জিজ্ঞেস করব? হ্যাঁ, আচ্ছা, এই এই যে গানটা, এটা কি কোনো মানে গেমের জন্য রেডি করা নাকি জাস্ট এন্টারটেইনমেন্ট করার জন্য রেডি করছে? না, গেমের জন্য। হ্যাঁ, ও রিয়েল টাইমের আচ্ছা জন্য। আচ্ছা। হুম। এমনিতে এটা তো তার মানে ডেফিনেটলি লো পলি করা, রাইট? হ্যাঁ, একটা হ্যাঁ, পলি লিমিট আছে। ইয়া কত জানি বললেন? তাহলে 11K ছিল। 11K ছিল, হ্যাঁ। এই যে তাইলে ওই যে লাস্টটা মানে লাস্টে যে ভাইয়া শোকেস করতেছে, মানে প্রথমে যে ভাইয়া শোকেস করতেছে, নিজে বলছিলেন যে ইয়েতে বেকিং এর রিলেটেড যে প্রবলেম গুলো, যে মার্মোসেট আপনি কোথায় বেক করেন? আপনি কি সাবস্টেন্সে বেক করেন না মার্মোসেট ইউজ করতেছেন আপনি? আমি সাবস্টেন্সে বেক করি। আচ্ছা, তাইলে ওই যে ফার্স্টে যে ভাইয়া উনি যে বেকিং এর ইস্যু গুলো বলছিল, ওইটা কি আপনি মানে ওই প্রবলেম গুলা কি আপনি সাবস্টেন্সে ফেস করেন, বা ফেস করলে ওইগুলার কি কোনো সলিউশন আছে আপনার কাছে, যে এইভাবে বেক করলে ওই ওই প্রবলেম গুলা ফেস করবে না আর কি? ইউজুয়ালি ট্রাই করি যাতে ওইগুলি ফার্স্টলি অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, আর যদি এরকম হয় যে উফ, ওরকম প্রবলেমগুলি ফেস করি, ওগুলি সাধারণত ফেস করা হয় আসলে, এখানে যদি ভাড়ার কিছু নাই। আচ্ছা মানে আচ্ছা এই প্রবলেমগুলো আসলে বর্তমান আমাদের যে ওয়ার্ক ফ্লো, এগুলোতে বলতে গেলে ইনএভিটেবল। তো আচ্ছা আচ্ছা ওগুলোর ক্ষেত্রে যেটা করি যে আমি ইউজুয়ালি 2টা নরমাল বেক করি পেইন্টার থেকে। আচ্ছা আচ্ছা তো 2টা আচ্ছা, বেক দুইটা। করার পর একটা হচ্ছে এভারেজ নরমাল সহ, একটা হচ্ছে উইদাউট এভারেজ নরমাল। তো আচ্ছা এরপর হচ্ছে আমি ম্যানুয়ালি ফটোশপে হচ্ছে ঠিকঠাক করি পেইন্টিং করে। তো আচ্ছা। বিশেষ করে মাস্ক পেইন্টিং করি আর কি, নরমাল আচ্ছা, তেমন কি চেঞ্জ করি না। সরি ফর দ্য নুব কোয়েশ্চেন ভাইয়া, এভারেজ নরমাল জিনিসটা কি একটু এক্সপ্লেন করবেন? এভারেজ নরমাল আচ্ছা, হচ্ছে একটা জাস্ট, আচ্ছা হ্যাঁ বলেন, আপনি বলেন। আমি মানবসেটের ওয়ার্কফ্লোটা দিয়েই এক্সপ্লেইন করবো, এটা তাহলে ইজিয়ার হবে। আচ্ছা 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 নিহাল ভাই এতক্ষণে বলতে পারেন। এভারেজ নরমাল হচ্ছে জাস্ট তোমার কোনো নরমাল ম্যাপ ছাড়া তোমার মেশের যে নরমাল, দ্যাটস এভারেজ নরমাল। ও আর ওকে। এভারেজ নরমাল সহ নরমাল ম্যাপ, আর আরেকটা হচ্ছে জাস্ট হ্যাঁ শুধু যে এক্সট্রা ডিটেলটা বেক হচ্ছে, ওইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা নরমাল ম্যাপ। এটাই তো আজিল হোসেন, তাই না? রাইট। সো ওই দুইটাকে যদি আমি আলটিমেটলি একসাথে কম্বাইন করে অ্যাপ্লাই করি, তখন হচ্ছে কি আর কি, মানে নর্মালটা আরো বেশি ডিটেইল দিতে পারবে, রাইট? নর্মাল ম্যাপটা। না, ঠিক এরকম না। আহ, আমি হচ্ছে, আচ্ছা আমি মানবসেটে দেখাইতেছি এখন। ওকে, শিওর। আচ্ছা, তো আমি হচ্ছে লোটা অফ করি। এটা হচ্ছে বেসিক্যালি আমার হাই পলি। তো আচ্ছা, এর ওয়েবক্যামটা কি দেখানো যেতে পারে? বয়ফ্রেন্ড। হাই পলির ফ্রেমটা, হ্যাঁ এই যে এখানে। আচ্ছা তো বেশ কিছু জায়গা অপটিমাইজ করার জন্য হচ্ছে আমি জি ব্রাশে একটা প্লাগইন কম্প্রেশনের আছে, জন্য নাম কিছু বোঝা হচ্ছে, যাচ্ছে না, আজ ফাইন। আচ্ছা আমি যেটা বলছি যে ইমেজটা অপটিমাইজ করার জন্য হাই পলি ভার্সন যেটা, যাতে এখানে হ্যাঁ যে ফ্ল্যাট অংশগুলো যাতে এক্সট্রা পলিগন না থাকে, তার জন্য হচ্ছে জি ব্রাশে একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ডেসিমেশন মাস্টার। এটা ইউজ করছি। হ্যাঁ, এটা ডেসিমেশন। ইউজ করলে সাধারণত জি ব্রাশ ট্রাই করে যে অংশগুলোতে ফ্ল্যাট আছে বা ডিটেল রাখার জন্য পলিগন প্রয়োজন নাই, সেই অংশগুলোতে হচ্ছে রিমুভ করে। এখানে আচ্ছা হচ্ছে আচ্ছা এই ওয়েতে এটা একটু অপটিমাইজ করার চেষ্টা করছি, যদিও হাই পলিতে অপটিমাইজেশন ম্যাটার করে না, তারপরও ফাস্টার ওয়ার্কফ্লোর জন্য আর কি। আচ্ছা, তো আমি বেকারটা দিয়ে দেখাইতেছি, এটা আমি হাইতে রাখি।
আর এটা হচ্ছে লো। তো আমি যদি এখানে বেকার গ্রুপে যাই, তারপর হচ্ছে আমার একটা বেকিং সেটআপ করা লাগবে। ওকে, একটু সময় নেবে একটু ফাস্ট বেকের জন্য। তো আচ্ছা, meanwhile তাহলে এটা হচ্ছে লো পলি। তো আমি যদি এর ইটা দেখি, আহ, আচ্ছা এই তো কেজ। তো এই কেজের ক্ষেত্রে যেটা হবে, আমি যদি শো কিউগুলি দিই, তাহলে হচ্ছে আমার এখানে নর্মাল ম্যাপগুলি দেখাবে, সরি যে নর্মাল ডাইরেকশনগুলি দেখাবে। আচ্ছা আচ্ছা। কিউ সাইজটা কমানো যায় না। আচ্ছা, তো ওই হ্যাং হইলো কেন? ম্যাক্স অফসেট মানে একটু বেশি কমায় ফেলছেন এর জন্য। আচ্ছা, তো এই যে এই অংশটাতে খেয়াল করি, এখানে হচ্ছে একটা বোল্টের মতো আছে। তো আমি যদি এটা জানি না বোঝা যাইতেছে কিনা, তবে হ্যাঁ হ্যাঁ, খেয়াল বোঝা যাচ্ছে। করলে দেখা যাবে যে বেশিরভাগ নর্মালি কিন্তু স্ট্রেট ডাইরেকশনে, এক একটা এক এক দিকে। হ্যাঁ। তো এটা যদি আমি এই মুহূর্তে বেক করি, যে প্রবলেমটা হবে যে জাহিনাদি ভাই যে সমস্যাটার কথা বলছে যে আহ, একটা দিকে স্কিউড দেখাবে, মনে হবে যেন এই জিনিসটা একটুখানি বাঁকায় আছে একদিকে, হ্যাঁ নর্মাল ম্যাপ বেক করার পর এমন দেখাবে। তো এটা সাধারণত যাতে সলভ করা যায়, তার কারণে হচ্ছে মানে তার জন্য হচ্ছে এখানে স্কিউ পেইন্টিং করা। আমি যদি এটা পেইন্টিং করি, সবগুলো হচ্ছে এখানে স্ট্রেইট করে দিবে। তো ও পেইন্ট করার পর okay. হচ্ছে যেই ব্যাপারটা এখানে ঘটলো, এটা হচ্ছে ডাইরেক্টলি এর ফেসের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে নর্মালটা ফেস করা আছে, এটার অ্যাভারেজ নাই। তো এই অবস্থা হচ্ছে যখন এইখান থেকে বেক করা শুরু হবে, তো মানুষ কি করবে যে এখান থেকে রে কাস্ট করবে একদম সোজা ডাইরেকশনে, যার কারণে হচ্ছে নর্মালটা একদম সোজা হবে আর স্কিউড মনে হবে না। তো আমি হচ্ছে পেইন্টারে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যেটা করি যে আমি এন্টায়ারলি এই অ্যাভারেজ নর্মালটা ইউজই করি না। তো আমার যেটা হবে যে সবগুলি স্ট্রেট হবে আর সবগুলি হচ্ছে অ্যাভারেজ হবে, দুইটা ভার্সন থাকবে। এরপর আমি ফটোশপে নিয়ে হচ্ছে সিম্পলি এই স্কিউটাই করি, তবে ম্যানুয়ালি। আমার যেখানে মনে হবে যে আমার এখানে একটু স্কিউড প্রয়োজন, আবার এখানে হচ্ছে আমার সোজা প্রয়োজন, তো ওটা আমি প্রয়োজন মতো পেইন্ট করি জাস্ট এক্সট্রা কন্ট্রোলের জন্য। এখানে সুবিধা বলতে এই এক্সট্রা কন্ট্রোল, এছাড়া আর কিছু না। আচ্ছা আচ্ছা তো এটুকুই ডিফারেন্স। আচ্ছা, থ্যাংক ইউ এখানে ভাইয়া। আমি আসলে এই জিনিসটা আমি কনফিউজ ছিলাম, মানে ওই জিনিসটা মানে ভাইয়া যেভাবে দেখাইছে ওটা আসলে আমার জন্য অনেক বেশি অ্যাডভান্স লেভেল। এখন ব্যাপারটা বুঝতে পারছি। থ্যাঙ্কস ফর ক্লারিফাই। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, তো এখানে আবার ফেরত আসি। তো এখানে যে ব্যাপারটা হয়েছে এখন, যে আমি যদি এখন রাফনেসের দিকে তাকাই, আমার কিন্তু ফুল মডেলের হচ্ছে খুব একটা ভেরিয়েশন বোঝা যেতেছে না। প্লাস সিলুয়েট কিন্তু খুব একটা বোঝা যায় না, যে শুধুমাত্র ডার্টগুলি ছাড়া, কারণ ওইগুলো আমি ওইভাবেই সেট আপ করছি যাতে যে কোনোভাবেই রাখা হোক না কেন সিলুয়েট থাকবে। তো আমি যদি ডার্টগুলি উঠায় দিতাম, তাহলে কিন্তু ওভারঅল সিলুয়েট বোঝা খুবই কষ্টকর হতো। তো মডেল হয়তো ঠিকঠাক মনে হবে কিছু লাইটিং এর ক্ষেত্রে, তবে সব ধরনের লাইটিং কন্ডিশনে হচ্ছে রিফ্লেকশন ঠিক মনে হবে না। তো ওইটা অ্যাভয়েড করার জন্য আমি নর্মালি যেটা করি যে এন্টায়ারলি অ্যাভয়েড করি একদম র্যান্ডম রাফনেস অ্যাপ্লাই করার চেষ্টা করি, যতটুকু হচ্ছে যাতে মডেলটাকে সাপোর্ট করতে পারে, প্লাস মডেলের সিলোটা যাতে ঠিকমতো দেখাতে পারে। থার্ড হচ্ছে যেটা বলতে গেলে মানুষের ইউসেজের কারণে যেটা হয় যে বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টস পড়ে, তারপর হচ্ছে লিকুইড স্ট্রিম হওয়ার কারণে যেটা হয় যে এই ধরনের স্ট্রেইনগুলি ক্রিয়েট হয়। এই জিনিসগুলি হচ্ছে রাফনেসের মধ্যে রাখার চেষ্টা করি যেখানে পসিবল। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তো যে ইউভি যে আইল্যান্ড গুলো আছে, ঠিক আছে, তো ওইগুলো ওই রকমই আইল্যান্ড হিসেবে রেখে দেওয়া ভালো নাকি জুড়ে দেওয়া বেটার হবে?
বুঝি নাই। মানে ইউভি আইল্যান্ড গুলো আলাদা আলাদা করা যায় ছোট 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 করে, ঠিক আছে? তো হুম। ওইগুলো কি বলছি জুড়ে দিলে বেটার হবে, মানে যদি একটা গোটা মডেল থাকে তো আমি যদি জুড়ে জুড়ে দিতে পারি, পার্টস গুলো আলাদা আলাদা জুড়ে জুড়ে দিতে পারি, তাহলে সেটা কি বেটার হবে নাকি না আইল্যান্ড হিসেবে মানে এরকম ও ক্ষুদ্র ক্ষুদ্র আচ্ছা ভাবে? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। হুম, এটা আসলে ডিপেন্ড করে যে মডেলটা কোন অংশটার উপর কথা বলতেছি। আমি যদি এই অংশটার কথা বলি, যেমন হচ্ছে এখানে যে রেইলগুলি, আমি যদি দেখতে পাই যে এখান থেকে এখানে যে ডাইরেকশনটা, সরি অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে হুম, টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো ইন শর্ট যে ব্যাপারটা যে যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে সেখানে হচ্ছে একটা সিম রাখা ভালো কিংবা ইউভি আইল্যান্ড রাখা ভালো। এতে সুবিধা হবে কি, যেটা মডেল স্কিউ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ ফর সাম রিজন যদি এরকম হয় যে আপনার সফটওয়্যার কোনো কারণে এইটাকে পুরোটা একটা লাইন হিসাবে কাউন্ট করতেছে, তখন যেটা হবে যে সফটওয়্যার কি করবে, ঠিক এই উপর থেকে রেকাস্ট করা স্টার্ট করবে, যার কারণে এখানে হচ্ছে কোনো ডিটেইল পাওয়াই যাবে না। তো আচ্ছা। ওটা একটা প্রবলেম। নেক্সট প্রবলেম যেটা হচ্ছে যে এই অংশটা যদি একটু দূর থেকে দেখি আমার কাছে মনে হবে যেন হালকা চাম্পার আছে, ঠিক না? বা বেভেল হুম, যেটাই হুম, বলেন। তো আমার কাছে আমি যদি হচ্ছে ঠিক এই অংশটাতে না রাখতাম, যে প্রবলেমটা দাঁড়ানোর সম্ভাবনা ছিল, দাঁড়াবেই যে এরকম বলতেছি না, কারণ ডিপেন্ড করে। যে প্রবলেমটা দাঁড়ানোর সম্ভাবনা ছিল সেটা হচ্ছে যে আমার কাছে মনে হতো যে এখানে হচ্ছে একটুখানি চাম্পার হয়েছে, তারপর এখান থেকে হচ্ছে আবার এরকম চাম্পার হয়েছে, মনে হবে যেন এটা একটু বেলুনের মতো ফোলা এই আচ্ছা অংশটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটুকু অ্যাভয়েড করার জন্য এরকম করা হয়। তো এটা যে সব ক্ষেত্রে ট্রু তা না। যেমন আমি হচ্ছে এখানে ই ভাইলেন্ট রাখছি ঠিকই, তবে আহ, কোথায় যেন রাখি নেই, কোনো একটা অংশ যেন ছিল, রাখি নেই, ভুলে গেছি। 90 ডিগ্রি ছিল, তবে আমি কোনো ইউভি আইল্যান্ড রাখি নাই। আচ্ছা, মনে পড়তেছে না। যাই হোক, মানে আসলে ডিপেন্ড করে ওটা। আর আরেকটা জিনিস যেটা যে অনেক বেশি ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাওয়া লাগে বুঝার জন্য যে আসলে আমার এখানে একটা ইউভি আইল্যান্ড রাখা ঠিক হবে কি হবে না। এটা আসলে সাধারণত একবারে বোঝা যায় না, তবে জাস্ট রুল অফ থাম যে 90 ডিগ্রি থাকা মানে একটা ইউভি আইল্যান্ড রাখা ভালো। আহ, আচ্ছা, আপনার যেন কি ছিল? হ্যালো। হুম হুম। হ্যালো। হ্যাঁ, বলছি আপ নেক্সট যেন কি ছিল? আপ নেক্সট। না, আর কিছু না। ও, আমার মনে হয় যে আমার এখানে এক্সট্রা আর বলার মতো কিছু নাই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। নর্মাল ম্যাপ থেকে দেখা যাবে, নর্মাল হ্যাঁ, চ্যানেল অ্যাটলিস্ট, নর্মাল ম্যাপ না তো। আচ্ছা, আমি বুঝি নাই একবারও। আজ করলাম নর্মাল চ্যানেল থেকে দেখা যাবে। ও আচ্ছা, হ্যাঁ sure. আচ্ছা, এটা লোড হইতেছে। আচ্ছা আচ্ছা। 4K ম্যাপ তো সাধারণত একটু সময় নেয়, এটা সবগুলি লোড হয়ে যাওয়ার পর হচ্ছে আর সময় নেয় না। হ্যালো নিহাল ভাই। হুম, আছি। হ্যাঁ, আপনি নর্মাল ম্যাপ দেখতে চাইলেন না? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি চুপচাপ। দ্যাটস অ্যাবাউট ইট, এটাই দেখতে চাইছিলাম। এটা ও আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা করছি যে আসলে এটা মেশ থেকে বেক করা ছিল না, এটা পেইন্টারে হচ্ছে এক্সট্রা অ্যাপ্লাই করা। হুম হুম। এটা প্রসিডিউরালি ক্রিয়েট করা পেইন্টারের মধ্যে। এখানে বেশিরভাগ যে নর্মাল ডিটেইলগুলি আছে সবগুলি হচ্ছে পেইন্টারে অ্যাপ্লাই করা আসলে। Yeah. তো আর কিছু দেখার নেই আমার। আর কারো কিছু আছে? I guess না।
আর কারো কিছু নাই তাহলে আই গেস। আর হ্যাঁ, আজিজুল হাকিম আরেকটা আর্টওয়ার্ক আছে, সেটা গতকাল দেখাইলো, ওয়ার্ক ইন প্রগ্রেস নাকি? হ্যাঁ, গ্লাভসটা হ্যাঁ হ্যাঁ। তো নাইস। এটা হচ্ছে সম্ভবত শোকেস রিভিউতে নাই, তো এটা নিয়াল ভাই চাইলে রাখতে পারেন। আচ্ছা, যদি এরকম হয় যে অনেক কেউ এখন এক্সপ্লেন করবেন, তাহলে আমি এটা স্টপ করতে পারি, কারণ এটা নিয়ে সম্ভবত কারো কোনো কোশ্চেন আসে নাই। আচ্ছা, একজন কি জানি বলতে গেছিল, ও আচ্ছা, ইচিগো ভাই না দার্থক, কি জানি বলতে গেছিল। আচ্ছা, নাই, এটা পরে দেখি, শোকেস রিভিউ আগে সব শেষ করি, এক্সট্রা টাইম থাকলে পরে দেখবো না ওগুলা। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, তো ফারহান তানভীর ভাই next, আছে, নোয়েল ভাই, আহ, Yep, আছি। তোমার আর্টওয়ার্কটা একটু দেখি, তুমি একটু এক্সপ্লেন করো, একটা জিনিস এটা শেয়ার করছো তোমার Yes, শোকেসে, তোমার একটা আর্টওয়ার্ক দিছি, যদিও তোমার আরো কয়েকটা আর্কিটেকচারাল স্টাফ, ওগুলো দেখানো উচিত আই গেস। yes. Wait, স্ক্রিন শেয়ার করি, যদিও মনে হয় না দরকার হবে। ওকে, সো যেটা শোকেস রিভিউতে দেওয়া হয়েছিল, দিস। সো ফার্স্ট অফ অল এটা আমি এমনি বানাইছি বিকজ টুইটারটা অ্যাক্টিভ রাখা দরকার ছিল, সো আচ্ছা, র্যান্ডমলি একটা জিনিস এন্টার করছি, এবং করার কারণটা হলো এখানে একটা টেক্সট ইউজ করছি, যেখানে এটা দেখবেন যে জুম ইন করলে এই জিনিসটা জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, আর বেশি কিছু না। কারণ আমি ইনস্টাগ্রামে যেটা দেখি যে সবাই এই জিনিসটা ইউজ করে, একটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক্সচার আছে। মেইন ছবিটা যখন দেখবেন যে একটা অয়েল পেইন্টের মতো একটা এফেক্ট আছে। Yeah. সেটার কারণ হলো যে নর্মালি রেন্ডার করে দেখতেছি যে ভালো দেখাচ্ছে না, সো যেটা করেছি যে অনেক লো একটা স্যাম্পল ইউজ করে, একটু লো ইউজ করছি মেবি, অনেক লো একটা স্যাম্পল ইউজ করে ডিনয়েজারকে মানে কাজে লাগিয়েছি, Yeah, যাতে এটা আমি বলতে একটা, গেছিলাম, that it looked like denoise, heavily denoise. হ্যাঁ You used it as an yes effect more than as a yeah, denoiser. হ্যাঁ এফেক্টের মতো। কম্পোজিটিং এখানে বেশি করি নাই, মেইনলি সবকিছু ফটোশপেই করেছি, বিকজ আমি র্যান্ডমলি অনেক কিছু বসিয়ে রেখেছি এখানে, কম্পোজিটরি কিছুই নেই আসলে, আমি জানি না এগুলো কেন ইউজ করতেছে। কোনো কোয়েশ্চেন আছে বা কিছু স্পেসিফিক জানতে চাইছিল কেউ? Anyone? কি আছে? পুলক ভাই? আমি জাস্ট দেখতেছি, চিন্তা করতেছি যে কিছু জিজ্ঞেস করা যায় কিনা, বাট মানে আমি আসলে জিনিসটা দেখে আর লাইক মানে ইটস সো মেসমারাইজিং, লুকস সো প্রিটি আসলে। তো সত্যিকারের সুন্দর হয়েছে, কোনো কথা নেই। আসলে মানে আমি কিছু বলার কিছু খুঁজে পাইতেছি না, লিটারালি এত সুন্দর হয়েছে, ইট লুকস বিউটিফুল। আই গেস আর এই এগুলো যে এই মাথা থেকে আসে কি করে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার প্রশ্ন। কনসেপ্টটা কোথায় হ্যাঁ? আছে? না বলছি এগুলো মাথা থেকে আসে কি করে, চট করে। জাস্ট র্যান্ডমলি জিনিসপত্র বসাই, দ্যাটস ইট। হ্যালো, ইনস্টাগ্রামে কিছু একটা দেখিয়ে দেন মনে করি আচ্ছা এটা কিভাবে আমার স্টাইলে বানাইতে পারি, দেন এগুলো বের হয়। আচ্ছা ভাই, আমি একটু এনভায়রনমেন্টটা কি ঘুরে দেখতে পারি? ওয়েট, ইভিতে অন করা যায়? ইভি তো সেম জিনিসই আসে। Okay. এইটা জাস্ট একটা Wow. প্লেনের উপরে একটা ওশান মডিফায়ার দিয়েছে এন্ড দেন জাস্ট স্মুথ করেছে। আচ্ছা, হ্যাঁ, এন্ড দেন ওই বলগুলো কোন মডিফায়ার ইউজ করছে? এইটা আমি আই থিংক একটা আইকোস্ফিয়ার এনে এন্ড দেন ওয়্যারফ্রেম এটাকে লো পলি করেছে আই থিংক, ওকে ওকে, বুঝতে পারছি। এন্ড দেন থিকনেস বারে সাবডিভাইড করছো। yes আচ্ছা, subdivide করে and then deformed. আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমিও সিমিলার একটা জিনিস করছি আমার একটা আর্টওয়ার্কে, আমি আই থিংক ইয়াতো আছে। হ্যাঁ, আর প্রসেসটা কিন্তু সহজ, দেখে মনে হচ্ছে অনেক কিছু। জি হ্যাঁ, প্রসেসটা Process টা ইজি। অনেকগুলো একসাথে বানিয়ে জাস্ট র্যান্ডমাইজ ট্রান্সফর্ম করেছি এন্ড কোন একটা সিপ চুজ করেছি যেটা ভালো লেগেছে। ওকে ওকে, ওই ক্যারেক্টারটা কি পিএনজি ছিল? ক্যারেক্টারটা আমি দাঁড়িয়ে একটা ছবি তুলেছি এন্ড দেন ফটোশপে ব্ল্যাক এন্ড হোয়াইট পিএনজি ছিল, হ্যাঁ মেবি আই থিংক।
হ্যাঁ Wait, PNG নোটবুকে গেলে দেখা যাবে। হ্যাঁ, black and white নাকি transparent? No, no, black and white. ওকে Just simple জিনিস কয়েকটা, that's it. এন্ড দেন ফ্লোরে কোনো টেক্সচার করছেন? না, কোনো টেক্সট ইউজ করা হয়নি। এইটার মধ্যে তো কোনো ম্যাটেরিয়াল নেই মেবি। না, জাস্ট একটা ম্যাটেরিয়াল আছে। নিউ লাইটার ম্যাটেরিয়াল কালার দিয়ে, হ্যাঁ, নিউ ম্যাটেরিয়াল দিয়ে জাস্ট রাফনেস আপ করছে। এখানে জাস্ট 3টা লাইট মেবি, এখানে একটা হোয়াইট লাইট দিয়েছে যাতে ক্যারেক্টারটার নিচে একটু ব্রাইট থাকে, কারণ ওই 2টা লাইট এই জিনিসটাকে লাইট আপ করে না। রেন্ডার বোর্ডেতে দেখাও তাহলে আর স্যাম্পল 2টা নর্মাল কালারড লাইটস আছে এখানে, দিস এন্ড দিস। আর সেটা ফার্স্ট অফ অল লাইটিং করে এন্ড দেন ভলিউম এনেছি কিছুটা, পুরোটা করার পরে ফটোশপে নিয়ে যে যে জায়গায় ব্লুম দরকার ছিল জাস্ট ম্যানুয়ালি অ্যাড করেছি। আর ডিনয়েজারটা যদিও অয়েল পেইন্টের মতো করেছে, তারপরেও কিছুটা স্মুথ করার জন্য, আরো নয়েজ কমানোর জন্য শার্পেনিং, তারপর হচ্ছে অয়েল পেইন্ট এইসব এফেক্ট দিয়েছি ফটোশপে। এন্ড দেন এটা আচ্ছা ভাইয়া এইটা কি আপনি সাইকেলস রেন্ডার করছেন না ইপিতে? সাইকেল এটা সাইকেলস রেন্ডার। আচ্ছা এই যে মানে কারণ আমি জিজ্ঞেস করতেছিলাম যে ফটোশপে পরে ব্লুম ইয়ে করছেন রাইট? সো এই সাইকেলস তো দেখা যাচ্ছে ইভিতে তো দেখা যাচ্ছে যে ওদের যে ইভির যে ব্লুম এফেক্টটা ওইটা তো সিমিলার রেজাল্ট আনা যায় রাইট? সো হোয়াই ডিডন্ট ইউ জাস্ট ইউজ দ্যাট? ইভিতে হচ্ছে কারণ হচ্ছে লাইটিং গিয়ে সীমাবদ্ধ, ব্লুম যদিও থাকে ইউ ডোন্ট গেট বাউন্স লাইট ইন ইভিতে, যেটা ও এই সিনে অনেক এই সিনে অনেক প্রেভারেন্ট বাউন্স লাইটিংটা বোঝা যায়, এই সিনে বাউন্স লাইটিং এর প্রভাবটা। ইভিতে তো ওকে ইভিতে যেখানে লাইট আছে সেখানে ব্লুমটা দেয়, বাট আমি এখানে কয়েকটা স্পেসিফিক, যেমন এই জায়গাটার এই জায়গাটায় ডিফারেন্ট কালারের একটা লাইট দিয়েছি, মানে হ্যাঁ। ডিফারেন্ট কালারের একটা ব্লুম দিয়েছি। হ্যাঁ কাজ মেইন রেন্ডারে কিন্তু এটা দেখা যাচ্ছে একটু ডার্ক ব্লু, হ্যাঁ 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 আর এখানে এই যে এই জিনিসটা একটু বেশি ওভারব্রাইট করা, এই জায়গায় ওভারব্রাইট করা, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা তো আর অটোমেটিক্যালি করা যায় না রেন্ডার। ও ওকে ওকে সো আইদার আমাকে সাইকেলসে কম্পোজিটিং করতে হতো এটা, অথবা ফটোশপে, যেহেতু ফটোশপটা একটু বেশি পারি সো ফটোশপে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। Any other questions? Anything else? আর কারো কিছু বলার আছে কিছু? আমার আপাতত নেই কোনো কোশ্চেন। হ্যালো, আমার মনে হয় না নিয়াল ভাই, হ্যাঁ আসলাম। আপনার কোনো কোশ্চেন আছে? I have none. No. I guess কমপ্লিমেন্ট দিব হচ্ছে লাইটিং স্কিমটা, ব্লু আর পিঙ্ক যেটা কমপ্লিমেন্টারি কালার, এবং দেখতে আসলে অনেক প্লিজিং। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা নিয়াল ভাইয়া যে আমাদের শোকেসে আর কয়জন আছেন আজকে? শোকেস রিভিউতে নাকি শোকেসে? শোকেসে সবগুলো আফরক্ত আজকে দেখতে পারবেন অবভিয়াসলি, বেশিক্ষণ নাই তো, আধা ঘন্টা আছে, 40 যে মিনিট। আর কার কথা বলার কথা আর কি কাজ নিয়ে, এটা কি এটা ঠিক করা হয়েছিল না আগে? আচ্ছা নেক্সট নিহাল ভাই কথা বলবে, আমার কারণ কথা বলার রাফি তো আজকে নাই। হ্যাঁ আজকে তাহলে স্টার্ট করেন। আর্টিস্টটা না থাকলে শুরু থেকে রিভিউ করে দেখে লাভ নাই। সো আই গেস এটা হচ্ছে লাস্ট সেশনে হচ্ছে আমি আমার ওই হেয়ারের আর্টওয়ার্কটা দেখাইছিলাম। আই অ্যাকচুয়ালি ডিড অ্যানিমেশন, মানে হেয়ার গ্রোথের, মানে জাস্ট দেখানোর জন্য। হোল্ড আপ, আমি আমার স্ট্রিম শুরু করি। স্ক্রিন, আমি লাইভে কি আসছি, দেখা যায়? হ্যালো, হ্যাঁ লাইভ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
সো বেসিক্যালি আমি হেয়ার সিমুলেশন ছিল তো, সো বেসিক্যালি আমি একটা অ্যানিমেশন করছি যেখানে হেয়ারের কাউন্ট সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তো কিভাবে সিমুলেশনটা অ্যাকচুয়ালি কিভাবে ইয়া করছে। কম্প্রেশনের জন্য প্রবাবলি এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি রেজলিউশনটা আপ করি, see if it helps. Um, um, এইখানে হচ্ছে বেসিক্যাল রেন্ডারটা করছি। আর এই যে মাঝখানে যে স্ফিয়ারটা দেখতেছেন ওইটা ইনভিজিবল রেন্ডারের মধ্যে। এটা হচ্ছে আমার এমিটার, হেয়ার পার্টিকেলের। এই পার্টিকেল গুলাতে একটা হেয়ার শেডার দেওয়া আছে, ডিজনির প্রিন্সিপাল বিএসডি, হেয়ার বিএসডিএফ। আর আমার ওই সিনে একটা লাইটই ব্যবহার করছি মোটামুটি, আর ওরকম কিছু বলার নেই সিনে। আর এইটা হচ্ছে আমার এই টাইলের এগুলা, এটা হচ্ছে আমার একটা অ্যানিমেশন প্রজেক্ট ছিল। আমি হচ্ছে ব্লেন্ডারে অ্যানিমেশন নোডস এর অ্যানিমেশন করতেছিলাম। অ্যানিমেশন নোডস হচ্ছে ব্লেন্ডারের বেসিক্যালি নোড গ্রাফ ব্যবহার করে তুমি অ্যানিমেট করতে পারো, ইউ ডোন্ট হ্যাভ টু ম্যানুয়ালি কি ফ্রেম এনিথিং। সো নেহাল ভাই, ওই আপনি যে হেয়ার গ্রোথটা করছেন ওইখানে যে কালারটা দেখাচ্ছে নর্মালের মতো, ওইটা কি করে? ওয়ার্ক বেঞ্চে একটা ম্যাট ক্যাপ আছে যেটা দেখতে নর্মাল ম্যাপের মতো, ওইটা দিয়ে করছি। ও আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। এটা হচ্ছে অ্যানিমেশনটা দেখাচ্ছি। ও আচ্ছা, এটা তো পুলক ভাইকে দেখাইছিলাম, ওইটা মনে হয় বানাইছিল মনে হয় এটা পুলক ভাই। হ্যাঁ, আমি মানে এরকম কাছাকাছি এরকম একটা জিনিস বানাইছিলাম পরে আপনারটা দেখে। তাই আচ্ছা, ব্লেন্ডারে যে এই যে নোট গ্রাফ দিয়ে এই জিনিসটা করা হয়, এটা কি স্পেসিফিক আলাদা কোনো সেকশন আছে বা বলা হয়? যেমন মায়াতে এই জিনিসটা করতে গেলে যেমন ম্যাশ ইউজ করতে হবে, বাট হ্যাঁ, ব্লেন্ডারে কি করে করে? অ্যানিমেশন নোডস নামে একটা অ্যাড অন আছে, মানে ব্লেন্ডারের সাথে বিল্ট ইন না, বাট ওইটা ব্যবহার করে করা হয়েছে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো কি ফ্রি? হ্যাঁ, ফ্রি অ্যানিমেশন নোডস ফ্রি। আচ্ছা আচ্ছা, ওই গাম রোডেই মনে হয় আছে, এটা মনে হয় এমনিতে ডাইরেক্টলি অ্যাড অনে সার্চ দিলে পাওয়া যাবে, হ্যাঁ? আই গেস। হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে বেসিক্যালি আমার প্রত্যেকটা টাইল ইজ দ্য সেম মডেল, জাস্ট ডুপ্লিকেটেড। আর টাইলগুলো এমন ভাবে ডিজাইন করছি যেন দূর থেকে প্রপারলি বোঝা যায়, একদম বেশি ডিটেইল করি নাই। আর আজিজুল ভাইয়ের মতোই এজ গুলাতে আই মেড শিওর এজ গুলাতে যেন হাইলাইটেড থাকে, যেন দূর থেকে বোঝা যায় শেপ গুলা, সিলোবেট গুলা। আর যদিও আমি ব্লেন্ড ফাইলটা দেখাতে পারতেছি না, অনেকগুলা লেয়ার অফ রাফনেস ম্যাপ আছে। আর এখানে হচ্ছে লাইট ছাড়া জিনিসটা। আর এই পুরো সিনটা হচ্ছে ইভিতে রেন্ডার করে রিয়েল টাইমে, কোনো বেকিং ইনভলভ নেই। আর কি দেখাবো? এটা দেখতে রে ট্রেস মনে হইতেছিল আমার, এই হ্যাঁ। জন্য বলতে গেলে অনেক বেশি জোস। ওয়েল, হিয়ার্স দ্য থিং, ইভিতে আচ্ছা রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিনের নরমালি একটা লিমিটেশন, দুইটা লিমিটেশন আছে বড়। একটা হচ্ছে বাউন্স লাইটিং, যেটা রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিনে ভালোভাবে করতে পারে না বর্তমানে। আর একটা হচ্ছে সফট শ্যাডোজ। সো আমি সিনটাকে এমনভাবে লাইটিং করছি যেন এখানে যেন বাউন্স লাইটিং এর প্রভাব যেন না দেখা যায়, এবং কোথাও যেন সফট শ্যাডো না দেখা যায়। সো এইটা যদিও ইভিতে রেন্ডার করে, তুমি যদি সাইকেলসে সুইচ করো, ইউ ওন্ট সি মাচ অফ আ ডিফারেন্স। আরেকটা জিনিস যেটা হয় যে ডিওএফ যেটা মানে ডেপথ অফ ফিল্ড সাধারণত অনেক বেশি ফেক মনে হয়, কিন্তু এখানে দেখে বোঝা যাইতেছে না আসলে। খুবই শ্যালো ডেপথ অফ ফিল্ড ইউজ করছি। আর ইভি ডেপথ অফ ফিল্ড মোটামুটি অনেক ভালোই, আমাকে কোনো এক্সট্রা কিছু করতে হয় নাই। এটা স্ট্রেট রেন্ডার, কোনো কম্পোজিটিং, কোনো এডিটিং করা হয়নি। বিশেষ করে আনরিয়াল ইঞ্জিনে এখনো যে 4.25 এখানে ডেপথ অফ ফিল্ড দেখতে খুবই ফেক মনে হয়। ইভি ডেপথ অফ ফিল্ড কিন্তু মোটামুটি ভালোই আছে, অ্যাটলিস্ট ইন্ডির শট খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর অ্যানিমেশনটাও ডেপথ অফ ফিল্ড ছিল, বাট এফেক্টটা একটু কম, বোঝা যায় না। নোয়েল ভাই কিছু বলার? স্ক্রিনের কাছে কোনো অবজেক্ট চলে আসলে ইভি ডেপথ অফ ফিল্ড তখন মানে অনেক প্রবলেম করে, মনে হয় যেন একটা মাস্ক এন্ড দেন তার উপরে সেটার উপরে একটা গসিয়ান ব্লার দেওয়া
দেওয়া। হ্যাঁ এটা ইভি না, এটা রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিনের ডেপথ অফ ফিল্ড এক লিমিটেশন, ওরা ডেপথ পাস ব্যবহার করতে পারে না। হুম। আর আই অ্যাকচুয়ালি এই গ্লোটার জন্য, যদিও এখানে বোঝা যাচ্ছে না, ইট ইজ আ ভেরি ইনডেপথ শেডার। গ্লোটা জাস্ট পুরো সারফেসটা গ্লো করতেছে না, প্রত্যেকটা স্কোয়ার গ্লো করতেছে, আর মাঝখানে গ্যাপ থাকে। এবং এই যে এমিশনের মধ্যে যে ময়লা আছে, এই ময়লাটা বেসিক্যালি গ্লোটাকে এফেক্ট করতেছে। ওই ওই যে জায়গায় ময়লা ওখানে লাইট একটু কম, যদিও ফাইনাল রেন্ডারে বোঝা যায় না। ভাবছিলাম যে এই ক্লোজ আপ শটে বোঝা যাবে এই জিনিসটা, বাট প্রপারলি বোঝা যাচ্ছে না। স্ট্রিমে তো আরো বোঝা যাবে। এক্সপোজারের কারণে। হ্যাঁ, এক্সপোজারের কারণে। এক্সপোজার। সো ইয়া, এই একটা কমপ্লেক্স শেডার বানাইছি। টাইলটা টাইলটা মডেলিং নিয়ে ওরকম কিছু বলার নেই, সিমেট্রিক একটা মডেল, 2 অ্যাক্সিসেই। আর অ্যাকচুয়াল অ্যানিমেশনে কিভাবে, হ্যাঁ যে পিকচারটা দেখানো আমাদের, যে ব্লু দেওয়া, ব্লুম দেওয়া, হ্যাঁ এটা থেকে কোনো মানে পোস্ট প্রসেসিং কিছু করা হয়েছে? এটা জাস্ট ইভি থেকে স্ট্রেট রেন্ডার, ইভি Straight ব্লুম render? আর যা আছে, ডেপথ অফ ফিল্ড যা আছে। আমি কোনো কম্পোজিটরের হাতাই নেই, আবার অন্য কোনো সফটওয়্যার হাতাই নেই। আচ্ছা। আর অ্যানিমেশনটা কিভাবে কাজ করছে এটা একটু বলি। আমি ফুল স্ক্রিনে ভিমিও ছাড়ি, একটা second। আমি আমার স্ক্রিন চেঞ্জ উইন্ডোজ, আমি আমার উইন্ডো চেঞ্জ, মনিটর চেঞ্জ করছি। সো বেসিকলি একটা ইনভিজিবল স্ফিয়ার আছে, এটা হচ্ছে এফেক্টর। ওই স্ফিয়ারটা বেসিকলি, স্ফিয়ারটাকে আমি অ্যানিমেট করছি, একভাবে অ্যানিমেট করছি স্ফিয়ারটাকে। স্ফিয়ারটার কেন্দ্র বরাবর যে টাইলগুলো আছে, তাদের গ্লোর ইন্টেন্সিটি বেশি এবং তাদের রোটেশন 180 ডিগ্রি। অ্যান্ড স্ফিয়ারের রেডিয়াস থেকে টাইলগুলো যেটা দূরে যেতে থাকে, ওদের রোটেশন 180 ডিগ্রি থেকে কমতে থাকে, আর ওই এমিশনের ইন্টেন্সিটি কমতে থাকে। সো লাইক অ্যানিমেশনটা দেখলে আপনি বুঝতে পারতেছেন যে এখানে একটা স্ফিয়ারের মতো জিনিস আছে, যেটা এই পুরা টাইলগুলোকে এফেক্ট করতেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার এই ছোট প্রজেক্ট ছিল। আই স্পেন্ড লাইক এ উইক ওভার দিস। আর কারো কি কিছু বলার আছে এটা নিয়ে? হ্যালো হ্যালো। আচ্ছা ভাইয়া, এইখানের মধ্যে আপনি এই যে ফাইনাল রেন্ডারটার মধ্যে এই ক্যামেরা মুভমেন্টটা দেখে মানে মনে হইতেছে যে কোন একটা মানুষ যদি আর কি ঘুরে ঘুরে আচ্ছা হ্যাঁ, ক্যামেরা মুভমেন্ট, ভালো প্রশ্ন। এরকম একটা সেই কি ফিল আসতেছে, এটা কিভাবে করছে? এটা ম্যানুয়ালি অ্যানিমেট করা, কিফ্রেম করা। অ্যাকচুয়ালি ক্যামেরাটা সেই কিনা, লাইক সেই কি ক্যাম বলে একটা জিনিস আছে, বাট এই ক্যামেরাটা সেই কিনা। ক্যামেরাটা একটা টার্ন টেবল অ্যানিমেশন, মানে 360 ডিগ্রি ঘুরতেছে ক্যামেরাটা একটা নির্দিষ্ট পয়েন্টে। হ্যাঁ, আর এই যে একটা ইনভিজিবল এফেক্টের কথা বলতেছি না, ক্যামেরা ওইটাকে ট্র্যাক করতেছে ও একদম, এই জন্যই যে আর একদম কি মানে প্রিসাইসলি ট্র্যাক করতেছে না, হালকা ভাবে ট্র্যাক করতেছে। এইটা এখন হালকা ভাবে কিভাবে ট্র্যাক করতেছে, এটা আমাকে একটু বুঝায় বলেন। হালকা ভাবে আবার কেমনে ট্র্যাক করে? আচ্ছা, ব্লেন্ডারে তুমি তো একটা অবজেক্টের রোটেশন অথবা স্কেল অন্য একটা অবজেক্টের সাথে এফেক্ট করতে পারো, আর কি পরিমাণ এফেক্ট করবে ওইটাও নির্ধারণ করে দিতে পারো। সো আমি জাস্ট একটু কমাই দিছি, একদম ওয়ান টু ওয়ান ট্র্যাক করলে তখন বেশি লাগে, ফিক লাগে। বেশি মানে বেশি হালকা করে দিলে ইট লুকস ন্যাচারাল। আর এই ফাইনাল অ্যানিমেশনে যে লেন্স ফ্লেয়ারটি ইউজ করতেছি, এটা হচ্ছে ব্লেন্ডারের কম্পোজিটের করা, ইটস নাথিং ফ্যান্সি। আচ্ছা, এই যে এই ফ্রেমে এই যে ফ্লেয়ার, হ্যাঁ এই ফ্লেয়ার গুলা না, অনেকগুলো লেয়ার একসাথে করা, কারণ একটা করলে দেখতে বেশি ভালো লাগে না। আর এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানে এরকম
রোটেট করতেছে, এইটা জাস্ট ওই যে সার্কেলটা, আপনি যে যে সার্কেলটা হচ্ছে এফেক্ট করতেছে, এইটার জন্যই এই টাইলগুলো করতেছে। হ্যাঁ, আমি একটা সার্কেলকে ইয়া করছি আর অ্যানিমেশন হচ্ছে বলে রাখছি রেডিয়াস থেকে যত দূরে যাবে রোটেশন তত পরিবর্তিত হবে। ওকে। টাইল গুলা হচ্ছে বাই ডিফল্ট 180 ডিগ্রি রোটেট করা থাকে, হুম। যত কাছে আসতে থাকে রোটেশনটা পাল্টাতে থাকে, 0 ডিগ্রি আচ্ছা বরাবর যাইতে আচ্ছা, থাকে। বুঝতে পারছি। একদম কেন্দ্র বরাবর যে টাইল গুলা ওগুলা হচ্ছে দেয়ার হুম। 0 ডিগ্রি, আর হচ্ছে ম্যাটেরিয়ালটা পাল্টায়। আর আচ্ছা। স্পিয়ারের কেন্দ্র যত কাছাকাছি এমিশনটা তত হুম। ইন্টেন্স, আর যত দূরে যেতে থাকে এমিশন কমতে থাকে। হ্যাঁ, ওকে। এটাই। এটার একটা 60 ফ্রেমস পার সেকেন্ড ভার্সন আছে, বাট স্ট্রিমে দেখা লাভ নেই বিকজ স্ট্রিম 30 এফপিএস এ। রিয়াল ভাইয়া ফ্লেয়ারটা কেমন করে পাইছেন? বললাম তো কম্পোজিটরে করা। ব্লেন্ডার আচ্ছা, ওকে। কম্পোজিটরে অলরেডি গোস্ট এবং স্ট্রিক্স আছে, বাট আমি একটা লেয়ার না ব্যবহার করে একাধিক লেয়ার ব্যবহার করছি, আর প্রত্যেকটা লেয়ার একটু মডিফাই করছি এবং সবগুলো একসাথে ব্লেন্ড করছি। আচ্ছা, ওকে, ওকে। ওকে, আর কারো কিছু বলার আছে এই প্রজেক্ট নিয়ে? আই থিংক এই প্রজেক্টের আরো একটা দুইটা ছবি আছে শোকেজে, আমি একটু স্ক্রল আপ করে খুঁজে দেখি যদি পাই নাকি না। আই থিঙ্ক একটা বিহাইন্ড দ্য সিন স্ক্রিনশট ছিল, ওটা দিছিলাম মনে হয়, না দিয়ে থাকলে তো নাই। আচ্ছা, আমার শুধু গোল গোল ঘুরতেছে স্ক্রিনটা, নিহাল ভাইয়ের স্ক্রিনটা। ও, সবার কি সেম হচ্ছে? তোমার কি বাফার হচ্ছে না নাকি? হ্যালো? হ্যালো, আচ্ছা তাহলে আচ্ছা, হ্যালো, আমারটা তো জাস্ট স্টাক হয়ে আছে। স্টাক হয়ে আছে। আমি তো কিছু প্লে করতেছি না হ্যাঁ, স্ক্রিনে, আমি ওই স্ক্রিনটা খালি। ও এজন্য ইট ইজ সাপোজ টু বি। স্ক্রিন খালি হইলে বারবার ঘুরতেছে কেন, লোডিং নিচ্ছে কেন, এটা বুঝলাম না। তোমার সাইডে মনে হয় লোডিং নিচ্ছে, আর এমনি স্ক্রিনটা স্টিল থাকার কথা, আমি কিছু করতেছি না। আবার আমার আর কিছু দেখানোর নেই আই আচ্ছা গেস। আরেকটা রেন্ডার করছি, আচ্ছা। আর কারো তো আর্টওয়ার্ক দেখানোর মতো কিছু নেই। আমি হচ্ছে কয়েক কবে লাস্ট ইয়ার নাকি 2016, আই ডু নট রিমেম্বার, আমি একটা লেগো রেন্ডার করছিলাম ফটো রিয়েলিস্টিক ভাবে। আমি করলাম স্ক্রিন কিছুক্ষণ পরে ইয়া করবো, স্ক্রিন চেঞ্জ উইন্ডোজ। এখানে কি সবাই ব্লেন্ডার ইউজার? অধিকাংশ ব্লেন্ডার ইউজার। আচ্ছা একটা সেকেন্ড দেন মেসেজ। আচ্ছা আমি আসছি। তো এই যে এই লেগো রেন্ডারটার কথা বলছিলাম, I tried to make this photorealistic, মানে as much as possible. নর্মালি হচ্ছে আমরা কোন পর্যন্ত যাই, আমরা হচ্ছে ফটোরিয়ালিস্টিক ম্যাটেরিয়াল ইয়া করি, পিভিআর শেডিং আছে, পাথ ট্রেসার ইঞ্জিন, রে ট্রেস ইঞ্জিন ইউজ করি, সো লাইট রিয়েলিস্টিকলি বাউন্স এবং রেন্ডার করতেছে। বাট আমি এক স্টেপ ফরওয়ার্ড যাওয়ার চেষ্টা করছি। আমি হচ্ছে আমার মোবাইল ক্যামেরার সেন্সর সাইজ এবং ফোকাল লেংথ ম্যাচ করছি। আমার মোবাইল ক্যামেরা শিটি বলে সবসময় ছবিগুলো আউট অফ ফোকাস থাকে, আমি ইচ্ছাকৃতভাবে ছবিটাকে আউট অফ ফোকাস করছি। আমার মোবাইলের অটো ফোকাস অনেক বাজে বলে আমি ইচ্ছাকৃতভাবে ছবিটার এক্সপোজার বাড়াই দিছি, এবং আইএসও নয়েজ থাকে ওগুলা হ্যানতেন অ্যাড করছি। তারপর ছবিটাকে জেপিইজি হিসেবে সেভ করছি, আবার লোড করছি, আবার জেপিইজি হিসেবে সেভ করছি কম্প্রেশনের জন্য। সো এগুলা করে আই ফাউন্ড দিস টু বি, মানে রিয়েলিস্টিক করার চেষ্টা করছি এক্সট্রা এইসব করে। আরেকটা সুন্দর স্টেপ হয়েছে হইতো যে প্রজেক্টটা। বলতেছিলাম আরেকটা স্টেপ হতে যে যখন মোবাইল দিয়ে আমরা কোনো photo তুলি, তখন একটা মোশন ব্লার আছে, হ্যাঁ মোশন ছোট ব্যাপার আছে, মোশন ব্যাপার আছে, এটা আমি ইয়ে করে নিই। আছে। হ্যাঁ
আমি ক্যামেরাটা জাস্ট হালকা অ্যানিমেট করছি আর মোশন ব্লার এনেবল করে রাখছি, হালকা একটা মোশন ব্লার আছে। আমি বেসিক্যালি রেপ্লিকেট করার চেষ্টা করতেছি আমার মোবাইলে আমি একটা ক্যাজুয়ালি ছবি তুললে জিনিসটা কেমন লাগে। আমি এই জিনিসটা ট্রাই করছিলাম। আহ, একটা জিনিসে যা আটকা গেছি যে মোবাইলের ছবিগুলো কিরকম জানি একটা ভর টাইপের হ্যাঁ, ইফেক্ট থাকে। কি থাকে? দেখছেন কি মানে আহ, এদের হচ্ছে কম্প্রেশন যে মোবাইলে হ্যাঁ হ্যাঁ সেভ বুঝতে করা, পারছি। মানে ছবিগুলো সেভ করতে হয়, এটা পিক্সেল গুলো কিরকম জানি বর্ডার টাইপের হয়ে থাকে, মানে হ্যাঁ চারটা ওইটা পিক্সেল। স্পেসিফিকলি রেপ্লিকেট হ্যাঁ, করতে পারিনি, বা যেহেতু মোবাইলের ছবিগুলো কম্প্রেস আমি জাস্ট দুইবার জেপিইজি এই সেভ করে ওপেন করে সেভ আ- করছি, দ্যাট কম্প্রেস দ্য ইমেজ আমি ওই অনলি। জিনিসটা ট্রাই করছিলাম, আমি পারিনি। আমি জানি না স্ট্রিমে দেখা যাচ্ছে কিনা, এখানে খুব সবুজ এবং বেগুনি একটা কম্প্রেশন আর্টিফ্যাক্ট দেখা যাচ্ছে কর্নারের মধ্যে। আই গেস দেখা নিচে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, সামান্য। সামান্য দেখা যাচ্ছে, হ্যাঁ ওইটা বেসিক্যালি রেপ্লিকেট করছি। ওকে। So, হ্যাঁ এটার এইটাই গোল ছিল যে একটু এক্সট্রা হয়ে ফটোরিয়ালিস্টিক ভাবে রেন্ডার করি, যেন আমি যেন মানুষকে এটা দেখাই বলতে পারি এই দেখো আমি একটা ছবি তুলছি, মানুষ যেন বিশ্বাস করে এটা। না, এটা অনেকটা রিয়েলিস্টিক ছিল। হ্যাঁ। এইটা হচ্ছে এমনি ভিউপোর্টের। Okay. নিহাল ভাই, সাইকেলসে কস্টিক্স কেমন? সাইকেলসে কস্টিক বাজে, আই গেস আর কিছু বলার নেই এটা নিয়ে। সাইকেলস বাই ডাইরেকশনাল না, সব সাইকেলসে কস্টিক এমনি বাজে। আমি আরো খুঁটিনাটি রেন্ডার করছি যেগুলো নিয়ে বেশি ডিটেইলে যাব না। আমি খুব সিম্পলিস্টিক একটা রেন্ডার করছি, এটা ইভিতে করা। ডিসপ্লেসমেন্ট মডিফায়ার দিয়ে এই স্যান্ড ডিউন গুলো করছি, আর এই সূর্যটা বেশি একটা স্ফিয়ার, আর কম্পোজিটে অনেক কালার দিয়ে ইয়া করছি, অনেকগুলো গ্রেডিয়েন্ট অ্যাড করছি ইয়ার জন্য। এইটা বেসিক্যালি একটা মডেল অনেক ডিসপ্লেস করছি, ওয়ার ফ্রেম মডিফায়ার দিছি, আর সাইকেলস একটা অত্যন্ত শ্যালো ডেপথ অফ ফিল দিছি, লাইক অত্যন্ত শ্যালো ডেপথ অফ ফিল, তো যার জন্য আচ্ছা এরকম। নেহাল ভাই, হ্যাঁ, আপনি ডিনয়েজিং করেন কিভাবে? ডিনয়েজিং করেন কিভাবে? আমি ইউজুয়ালি আমার সিনে ডিনয়েজিং করি না যদি পসিবল না হয়, বাট ইমার্জেন্সি সিচুয়েশনে যদি ডিনয়েজিং করতে হয় আমি কম্পোজিটরে যে একটা ডিনয়েজ নোড আছে ওইটা ইউজ করি। না 2.79 এর কথা বলছি। 2.9 এ ডিনয়েজিং কেমনে করতে হয়? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি 2.79, হুম ওই সময় আপনি কিভাবে? 2.79 এ আপনি? হ্যালো, আপনার কথা কেটে যাচ্ছে তো ওই জন্য আমি কনফিউজ। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম যে যে 2.7 এর সময় কি করতে হবে? সেটার কথা বল। 2.79 এর সময় একটা ডিনয়েজার ছিল, বাট দ্যাট ওয়াজন্ট গুড। জি জি জি, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। হ্যাঁ 2.7 এর ডিনয়েজার আমারই ভালো ছিল না। আই থিঙ্ক 2.8 এ হচ্ছে ইন্টেলের ডিনয়েজার আসছে, আর এই যে রিসেন্ট 8.3 তে হচ্ছে এনভিডিআর অপটিক্স এর ডিনয়েজার আসছে। জি, এইটা হচ্ছে প্রসিডিউরালি করা, মডিফায়ার স্ট্যাক দেওয়া, অনেক ডিসপ্লেসমেন্ট দেওয়া, অনেক বেভেল দেওয়া, এই অ্যাবস্ট্রাক্ট একটা শেপ পাইছি ইভিতে রেন্ডার করা। এইটা অনেক কমপ্লেক্স একটা সিন, এই পুরো সিনটা হচ্ছে ভলিউমেট্রিক, ফ্র্যাক্টালের ইকুয়েশন ব্যবহার করে এটা করা হয়েছে। এটা হচ্ছে আরেকটা ভলিউমেট্রিক রেন্ডার, বাট এটা হচ্ছে ইভিতে করা। এই ক্লাউডি শেপ হচ্ছে একটা শেপ, আর এই গ্লোবাল ভলিউমেট্রিক হচ্ছে আরেকটা কিউব, যেটার মধ্যে একটা ভলিউম ইয়া করা। এটা হচ্ছে তোমার ইয়া নানভি ভাইয়ের আর্টওয়ার্কটার মতোই, ওয়ার ফ্রেম মডিফায়ার তারপর সাবডিভাইড করা, আর থিকনেসটা বেসিক্যালি থিকনেস ইয়া করে। ও এটা আমার মাইক্রোফোন মিউট করা আছে, একটা সেকেন্ড। আচ্ছা ব্যাক।
এটা হচ্ছে বেসিক্যালি এই যে তানভীর ভাইয়ের মতো ওয়্যার ফ্রেম মডিফায়ার তারপর সাবডিভিশন। আর এই শেপগুলো পাইছি হচ্ছে বেসিক্যালি একটা স্পেসিফিক অ্যাক্সিসে ডিসপ্লেস করে। ঠিক আছে, এন্ড দ্যাটস অ্যাবাউট ইট। আমার এটা করছিলাম হচ্ছে শারির ভাইয়ের সাথে কোলাব করে, মডেলগুলো করছে হচ্ছে শারির ভাই, আর আমি হচ্ছে বেসিক্যালি শেডিং গুলো করছি। লো পলি মডেল তো আহামরি কিছু দেখানোর নাই। আর কি দেখাবো, আর কি নিয়ে কথা বলবো, মোটামুটি আজকে আমার জন্য এইটুকু। আর কেউ কি কিছু দেখাইতে চায়? ফায়াজ রাত ভাই অথবা রিফাত ভাই, শারির ভাই, কেউ? হ্যাঁ, আমার তো ঘুম পেয়ে গেছে। আচ্ছা, এন্ড করার আগে হচ্ছে কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আর মেরাজ ভাইয়ের কোশ্চেন ছিল। সেশন চ্যাটে হচ্ছে দেওয়া আছে, আপনারা পারলে একটু অ্যান্সার করে দিতে পারেন যে হোয়াট সফটস টু ইউজ ফর কম্পোজিশন। আমি তো খুব একটা কম্পোজিশন করি না, তো নিহাল ভাই কম্পোজিশন বলতে মানে কম্পোজিটিং। রাইট, কম্পোজিটিং আসলে। হ্যাঁ, নিউক ভালো কম্পোজিটিং এর জন্য, নেট্রনও ভালো, প্রেফারেবলি নিউক ব্যবহার করবে। ফাউন্ড্রি নিউক। কম্পোজিটিং এ যেতে চাও, অলওয়েজ গো ফর নিউক। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা একদম ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ স্ট্যান্ডার্ড, মানে এটা ইন্ডাস্ট্রি। দেয়ার ইজ মানে নো আদার টপ ডগ। ওকে, নেক্সট কোশ্চেন এখানে হচ্ছে Lighting, হাউ lighting should be improved in any 3D scene. Of course, lighting নিয়ে একটু পড়াশোনা করবা। লাইটিং নিয়ে অনেক কোর্স আছে, ক্যারেক্টার লাইটিং নিয়ে আলাদা স্টাইল, ক্যারেক্টার লাইটিং এর আলাদা স্টাইল, এনভায়রনমেন্ট লাইটিং এর আলাদা স্টাইল, ওইগুলো শিখবা। আর আচ্ছা, আমার আমার মনে হয় যে আরেকটু স্পেসিফিক কিছু জানতে চাইতেছিল। আচ্ছা, শুড বি ইন এনি 3D সিন। তো যদি আমি আমার পার্সপেক্টিভ থেকে হ্যাঁ, বলি, বলেন। তাহলে সম্ভবত এরকম হবে যে আমার সাবজেক্ট সাধারণত চেষ্টা করবো হচ্ছে সবচেয়ে বেশি লাইটের ফোকাসের মধ্যে রাখতে। হ্যাঁ। ফর এক্সাম্পল, এই যে এখানে ঠিক নিচেই যেই আর্ট ওয়ার্কটা আছে, এটা যে নাম যেন কি ভুলে গেছি, সম্ভবত এটা একটা ওয়েল বা এরকম কিছু, কনফিগার ভাইয়ের দেওয়া। তো এখানে যদি খেয়াল করি, এটা কি করছে যে রাইট টপ থেকে একটা কি লাইট হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে। তো অনেক ফেমাস আর্টিস্টদের পেন্টিং দেখলে যেটা খেয়াল করা যায় যে তারা সাধারণত রাইট টপ অথবা লেফট টপ থেকে কি লাইটটা অ্যাপ্লাই করার চেষ্টা করে, বিশেষ করে যদি সেটা কোনো ক্যারেক্টার হয়, তাহলে ওরা লেফট টপ থেকে কি লাইট অ্যাপ্লাই করে। যেমন হচ্ছে মোনালিসার যেই আর্ট, ওটা যদি আপনারা এখন দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা টপ লেফট থেকে করা। তো এর যে কারণটা সেটা হচ্ছে যে সাধারণত যখন ক্যারেক্টারের জন্য লাইটিং করা হয়, তখন ক্যারেক্টার লেফট সাইড প্লাস হচ্ছে লেফট লাইটিংটা করলে সাধারণত মনে হয় যেন লুকটা প্রিটিয়ার। তো এটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখার ব্যাপার যে ক্যারেক্টার হলে প্রিফারেবলি লেফট টপ, কখনো কখনো এটা চেঞ্জ হতেও পারে। নেক্সট হচ্ছে সাবজেক্ট এর যে সিলুয়েটটা, সেটা সম্ভবত ঠিক করার জন্য যে একটা রিম লাইটিং প্রয়োজন। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেক রিম লাইটিং ইউজ করে। তো মেইন টার্গেট থাকবে হচ্ছে সাবজেক্টকে যতটুকু সম্ভব সিলুয়েট প্লাস হচ্ছে সাবজেক্টের যেই টার্গেট সেটা বোঝানো। লাইটিং এর মধ্যে একটা ফ্লো রাখার চেষ্টা করা। সাবজেক্ট সাধারণত সবচেয়ে বেশি ব্রাইট থাকে, এরপর হচ্ছে সাবজেক্টের টার্গেট সাধারণত একটু ডার্কার, অথবা ডার্কের পরে হচ্ছে ব্রাইটার, যে ফ্লোটা ক্রিয়েট করে যে ব্যাপারটা, সেই জিনিসগুলি থাকে। আমি যদি ঠিক এখানেও দেখি যে কনফিগারের এই আর্টটাই, সাবজেক্ট কিন্তু অনেক বেশি ব্রাইট, তার ঠিক ভেতরের অংশে হচ্ছে আমাদের যে এলিমেন্টগুলি দেখতে পেতেছি যে কিছু ভাঙা বাকেট, ওগুলো কিন্তু ডার্কার, যদিও ওরা অলমোস্ট সেম পরিমাণ লাইটের মধ্যে আছে। কারণ দেখলে বোঝা যায় যে লাইট ওখানে সেম পরিমাণ পড়ার কথা কিন্তু নাই, ওটা ডেলিভারিটি হচ্ছে কম দেওয়া, যাতে বোঝানো যায় যে আসলে ওটা ইম্পর্টেন্ট কোনো ব্যাপার না। তো আমি মনে করি যে এই জিনিসগুলি মাথায় রাখার ব্যাপার। আর কি অন্য কিছু? আর আমি একটা টিপ দিব, এটাকে এটা আমার একটা ব্যাড হ্যাবিট ছিল কয়েক বছর আগে, যেটা আমি যেটা থেকে আমাকে রিকভার করতে হয়েছে। সেটা হচ্ছে, আগে আমি ভাবতাম যে ভালো লাইটিং হচ্ছে কমপ্লেক্স লাইটিং, মানে যে লাইটিং সেটআপে অনেকগুলা লাইট আছে, অনেক কমপ্লেক্স সেটআপ আছে।
বাট পরে আমি আস্তে আস্তে বোঝা শুরু করছি যে ভালো লাইটিং does not necessarily mean complex lighting. অনেক সিনের জন্য একটা সিম্পল একটা লাইট পারফেক্টলি কাজ করবে। You do not need to do anything complex for that. For example, আননেটফ্লিক্স কোকো হ্যাঁ, for example, আমার এই যে এই হেয়ার সিমের জন্য আমি অরিজিনালি অনেক কমপ্লেক্স সেটআপ করছিলাম। আই হ্যাড রিম লাইটস, ফিল লাইটস, নিচ থেকে আলো আসতেছিল, বাট আই এন্ডেড আপ উইথ দিস। এখানে একটা ল্যাম্প আছে আর কিছু না, এন্ড ইট ওয়ার্কস পারফেক্টলি, আর কিছু লাগে নাই। তো লাইটিং করার সময় ওভার কমপ্লিকেটেড করার মানে লাইটিংটা বেশি কমপ্লেক্স করো না, কিপ ইট সিম্পল। সিম্পল লাইটিং অনেক এফেক্টিভ। আর অলসো লাইটিং এর জন্য ইন্সপিরেশন আমার পেজের মধ্যে আমি একটি বইয়ের লিঙ্ক দিয়েছি, সিজি সিনেমাটোগ্রাফি। এটার একটা চ্যাপ্টার আছে লাইটিং নিয়ে। এই বইটা যে লেখছে উনি লম্বা ইন্ডাস্ট্রি ভেটারেন, উনি 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 একজন লাইটিং আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে, এবং উনার লাইটিং চ্যাপ্টারে অনেক অনেক ইউজফুল টিপস আছে লাইটিং এ। সো তুমি যদি শিখতে চাও এই বইয়ে ওই লাইটিং চ্যাপ্টারটা যে পড়ো, এটা একটা ফ্রি ইবুক, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল? নেক্সট কোশ্চেন হইতেছে এনি কাইন্ড অফ সিমুলেশন কি হুডিনিতে করা ভালো হবে? Houdini is very good at simulations. তবে হুডিনিতেই যে করতে হবে এমন তাও কোনো কথা নেই, হ্যাঁ। কথা না। কারণ আমি হচ্ছে যে যদি অ্যালান মার্কের কথা বলি, এ হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম প্লাস ইনফিনিটি ওয়ার দুইটারই হচ্ছে লিড ভিএফএক্স আর্টিস্ট ছিল। এ তো ম্যাক্স ইউজ করতো, তো ম্যাক্স ইউজ করা যায়, হুডিনি ইউজ করা যায়, ব্লেন্ডার ইউজ করা যায়। ব্লেন্ডার ইদানিং দেখলাম সিমুলেশন অনেক ভালো হয়েছে। তো Yeah. হুডিনি ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যেটা তো কমফোর্টেবল প্লাস হচ্ছে ফিচারস রিচ। টুল আলটিমেটলি খুব একটা ম্যাটার করবে না, বাট তুমি যদি সিমুলেশন দেখতে চাও হুডিনি সবাই তোমাকে ওই সাজেস্ট করবে। বাট তুমি যাদেরকে দেখতেছো যে অন্যান্য সফটওয়্যার দিয়ে করতেছে, 3ds Max, ব্লেন্ডার, তারা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে অনেক বছর এক্সপিরিয়েন্স অবস্থায় থেকে করবে। তো ওরা যত টাকা টুল দিয়ে করতেছে তার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স দিয়ে করতেছে, ওদের আউটপুট যেটা বাইর হচ্ছে। সো আর তুমি যদি একেবারে নতুন হও দেন গো ফর হুডিনি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। এফিশিয়েন্টলি স্মোক ফায়ার সিম করা যাবে কিভাবে? এটা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছিল। দেয়ার আর মানে ফার্স্ট অফ অল তুমি যে সিমুলেশনটা করতেছো, তোমাকে হাই রেজলিউশনে প্রিভিউ করার প্রয়োজন নাই। তুমি তোমার সিমুলেশনের রেজলিউশনটা কমায় দাও যেন তুমি খুব দ্রুত প্রিভিউ করতে পারো হোয়াট ইজ হ্যাপেনিং। আর যেই সফটওয়্যার ইউজ করো স্পিড আপের জন্য অনেকগুলো সেটিংস আছে, সফটওয়্যার স্পেসিফিক, সো ওগুলা ইউজ করবা। এখানে আসলে মানে জেনারেলি কিছু বলার নেই, তোমার সফটওয়্যারের উপর ডিপেন্ড করে কিভাবে এফিশিয়েন্টলি স্মোক মানে ফায়ার সিম করা যাবে। আর এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, শুধু স্মোক সিমুলেশন না, যে কোনো সিমুলেশনের ক্ষেত্রেই, সেটা হচ্ছে স্কেল। হ্যাঁ, স্কেলটা অবশ্যই কারেক্ট করতে হবে। স্কেল কারেক্ট না থাকলে হচ্ছে থিংস উইল লুক আনরিয়ালিস্টিক। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ টু জেনারেট মাউন্টেন্স। ওয়ার্ল্ড মেশিন আছে, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু জেনারেট মাউন্টেন্স। ব্লেন্ডারে অ্যাম্প ল্যান্ডস্কেপ আছে। আর তুমি যদি এমনি ম্যানুয়ালি করতে চাও, মাসগ্রেভ নয়েজ আছে। মাসগ্রেভ নয়েজ থেকে তুমি বেসিক্যালি পাহাড়ের যে প্যাটার্নটা ওটা পাইতে পারবা। আচ্ছা, আজকে কিছুক্ষণ আগেই হইতেছে আমি একটা আর্টিফিশিয়াল আর্ট ওয়ার্ক দেখতেছিলাম, আমি এটাই দেখাই। আচ্ছা, তাহলে আপনি স্ট্রিম করেন, আমি আমার স্ক্রিনটা এখানে হচ্ছে একজন মাউন্টেন ক্রিয়েট করতে। ওকে, আপনি স্ক্রিনশট দিন। আচ্ছা, স্ক্রিন আচ্ছা এটা হচ্ছে কোন ডেস্কটপ, এটা নাকি? আচ্ছা এটাই, এই যে এটা দেখা দিয়েছিলাম। এখানে যে করছে যে ওই যে মিক্সারে করে। আচ্ছা, হ্যাঁ কি বলেন? আচ্ছা,
আমি লিঙ্কটা দিয়ে দিতেছি 1 মিনিট আগে, তাহলে হ্যাঁ কম্প্রেশন নেওয়া যেতে পারে। ওকে, তো ও যেটা করছে যে সবার আগে জিয়াতে হচ্ছে এর শেপটা ক্রিয়েট করছে, যেমন এই হাইট ফিল থেকে শুরু করে যে ফ্লো ম্যাপ, তারপর যে মাস্কগুলি যেগুলো প্রয়োজন সবকিছু হচ্ছে জিয়াতে ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পর হচ্ছে সফটওয়্যারের নাম ভুলে গেছি, মিক্সার সম্ভবত, কুইক্সেল মিক্সার। হ্যাঁ মিক্সার। হচ্ছে এটা হাইট ব্লেন্ডিং করা সম্ভবত ওই ওয়ার্কফ্লোটার নাম হাইট ব্লেন্ডিং করছে। তো এটা রিলেটিভলি একটা নিউ ওয়ার্কফ্লো। সাধারণত ওই যে এই ওয়ার্কফ্লোটা আমি আগে করতে দেখি নাই কোথাও। এই জিয়া আসার পর আর হচ্ছে আমার কি বলে মেগা স্ক্যান্স আসার পর হচ্ছে এই ওয়ার্কফ্লোটা মানুষ নতুন অ্যাডাপ্ট করতে শুরু করছে, যেখানে হচ্ছে ওরা শুধু জিয়া না, যে কোনো টেরেন জেনারেশন সফটওয়্যার থেকে হাই ফিল্ড আর মাস্ক নিয়ে এসে হচ্ছে ওরা হাইট ব্লেন্ডিং করার মাধ্যমে হচ্ছে এরকম রিয়ালিস্টিক লুকিং এনভায়রনমেন্টস গুলি ক্রিয়েট করে। হ্যাঁ এখানে হচ্ছে একটা ব্রেকডাউন দিছে, যেমন এটা হচ্ছে ওর জিয়াতে ওর গ্রাফ, এটা হচ্ছে ওর মাস্ক, যে মাস্কগুলো ইউজ করছে, এটা ও দেখে ওয়ার্ড মেশিন ইউজ করছে। এটা হচ্ছে মেগা স্ক্যান কুইক্সেল মিক্সার ওর যে লেয়ার স্টেক, এগুলো কিন্তু নর্মাল যে ম্যাটেরিয়ালগুলি আমরা ইউজ করি ওটাই অনেক বেশি টাইলিং করার মাধ্যমে হচ্ছে ও ওই ইফেক্টটা অ্যাচিভ করছে। তো ওভারঅল হচ্ছে দূর থেকে দেখতে এটা একটা ভালো ইফেক্ট ক্রিয়েট করে, যদিও কাছাকাছি যাওয়ার জন্য হচ্ছে আরো অনেক বেশি ডিটেইল অ্যাড করা লাগে, তারপর ভার্টেক্স মেইনটেইন করা লাগে যে সফটওয়্যারের জন্য রেন্ডার করতেছি সেটাতে। তো মোটামুটি বলতে গেলে এইটুকুই যে সফটওয়্যার যে কোনোটা ইউজ করা যায়, তবে ওয়ার্কফ্লোর ক্ষেত্রে হচ্ছে মাথায় রাখতে হয় যে ভালো মতো মাস্কিংটা করতে শেখা লাগবে, প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল যে স্টোরি টেলিং, যেমন এখানে যে কাজটা করছে যে এখানে কিন্তু একটা নদী হবে সেটা বোঝা যায়, কিন্তু ও কিন্তু সরাসরি এখানে নদী দিয়ে দেয়নি। নদীর যেভাবে বিল্ড আপ হবে সেই ফ্লোটাও হচ্ছে মাথায় রাখছে, যেমন এই যে নদীর পাশাপাশি হচ্ছে এখানে ভেজিটেশন, এটা পরে অ্যাড করছে নদীটা। তো এই জিনিসগুলো হচ্ছে জাস্ট মাথায় রাখতে হয়। তারপরে এই ফ্লোগুলি, কম্পোজিশন, এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হয় সাধারণত। এইটুকুই। হ্যালো। হ্যালো আজি। For those who don't know, Quixel Mixer is free, by the way. You can use it for free. এবং Quixel Mixer এর সাথে একটা বেসিক লাইব্রেরিও আছে। সো কেউ যদি শুধু এক মিনিট ফ্রি না, ফ্রি না, শুধুমাত্র আনরিয়াল ইঞ্জিন ইউজারদের জন্য ফ্রি। আচ্ছা আমার জন্য ফ্রি। হ্যাঁ, আপনি যদি মনে করেন ব্লেন্ডারের সাথে ইউজ করবেন তাহলে ফ্রি না, হ্যাঁ বা ম্যাক্সের সাথে ইউজ করতে চাইলে তার জন্য ফ্রি না। হ্যাঁ সে যদিও টেকনিক্যালি ইউজ করতে পারতেছে কিন্তু এথিক্যাল না কি ব্যাপারটা। আচ্ছা, শুধুমাত্র আনরিয়াল ইঞ্জিনের জন্য ফ্রি। হ্যাঁ আনরিয়াল ইঞ্জিন ইউজার যারা তারা ফ্রি, তাদের জন্য ফ্রি। তারা এটা জেনারেট করে তাই গেমের মধ্যে অথবা ইঞ্জিনের মধ্যে ইউজ করতে পারবে। আর কোনো কোশ্চেন তো নাই, এটুকুই ছিল। একটা ওয়ার্ড জেনারেটর আগে একটা ছিল, মনে রাখছেন কিনা জানি না, এক্সিস 3 মনে আছে? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওদের 4টা প্রোডাক্ট ছিল, তার ভিতরে ক্যান্সেল করে দেয় আর 2টা রাখে। আরেকটা ইনফিনিট না কেন করে রিংটা বাদ দিছিল, আর একটা যেন কি বাদ দিল, 2টা প্রোডাক্ট আছে। ও প্ল্যান্ট ফ্যাক্টরি, ওদের প্ল্যান্ট ফ্যাক্টরিটা রাখছিল আর রাখছিল। তো ওতেও টাইপের ওয়ার্কফ্লো আছে, বাট এ তো অ্যাপ করে করে জিনিসটারে কাজ করাইছে। ওর ভিতরে বিল্ড আপনি ওয়ার্ড জেনারেশন গুলো ঠিক করতে পারতেন না। ভুয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হইতেছে অনেক বেশি র্যান্ডম। এখানে যেমন একটা ফ্লো পাওয়া যেতেছে না, যে বাস্তবে ডিস্ট্রিবিউশনটা ভালো এখানে।
ইরোশন হোক, তারপর হচ্ছে ল্যান্ড ফর্ম, সবকিছু হচ্ছে কারেক্ট অ্যালগোরিদমগুলো ইউজ করে। ভু আমি ইউজ করছি অনেক দিন। ভু হচ্ছে অনেক বেশি র্যান্ডম, আর এটা মানে আসলে প্রোডাকশন রেডি ওই সময় ছিল, কারণ হইতেছে তো অতটা ডিটেইল ইউজ করতো না, ইভেন ফিচার ফিল্মগুলোও অত বেশি ইউজ করতো না। যেমন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে ভু ইউজ করা হয়েছে, কিন্তু সেখানে টেরাইন সরাসরি ইউজ করা হয়নি। ওই গাছপালা যে বা বন জঙ্গল যে রেন্ডার করছে ওইটুকু অংশের জন্য করছে। আসলে মানে এই জিয়া বা ওয়ার্ড মেশিন, এই থার্ড পার্টি সফটওয়্যারগুলো আসলে এখন পর্যন্ত দেখি যে বেটার। আরেকটা আছে টেরাজেন, টেরাজেন, হ্যাঁ। ইউজ করছেন কিনা জানি না, টেরাজেনটা অনেক বেটার। অ্যাকচুয়ালি এগুলো পাহাড় অঞ্চলের ল্যান্ডস্কেপ মানে এই ইরোশন ক্যালকুলেট করার যে গুলা বা অ্যালগোরিদম গুলো করে সুন্দর একটা দেয়, বাট কন্ট্রোল করার ইগুলো আমি গায়া ইউজ করি না বলতে। ওটা হালকা একবার ইউজ করছিলাম, জাস্ট একটা হাইট ফ্রি বলে হাইট, তো তেমন ভালোভাবে ইউজ, বাট কন্ট্রোলটা কেমন আমার জানা নাই। এটা তো রিলেটিভলি অনেক ইজি আসলে, যেমন আমার কাছে এখন ইনস্টল করা আছে। আমি দেখি আমার মনে হয় আছে, আমাদের আমারও আছে। 9:30 বেজে গেছে, বাই দ্য ওয়ে উই আর আউট অফ টাইম। ও আচ্ছা, হ্যাঁ তাই তো। আচ্ছা, র্যাপ আপ করে সবাইকে ছেড়ে দিই, এত কষ্ট করে ধরে রেখে লাভ নেই, সবাই একটু অ্যানোয়েড হয়ে গেছে, রাত হয়ে গেছে। হ্যাঁ সেটাই ভালো হয়। এই ডিসকাশনটা আই গেস কালকে মানে নেক্সট সেশনে কন্টিনিউ করতে পারি। আর মোটামুটি সবাইকে থ্যাংক ইউ আসার জন্য। আমি এক্সপেক্ট করি না এতজন থাকবে। আর তোমরা সবাই মোটামুটি অনেকগুলা আর্টওয়ার্ক শোকেসে অ্যাড করছে। আমি ভাবছিলাম যে বেশি জন মানুষ শোকেসে আর্টওয়ার্ক দিবে না, বাট অনেকেই দিছে, এত বেশি দিছে ইনফ্যাক্ট যে অনেকগুলা এপিসোড লাগবে সবগুলোকে কভার করতে। সো থ্যাংক ইউ সবাই, আর আর এটা স্টপও হবে না, এটা আরো বেশি অ্যাড হতেই থাকবে, আর আরো বেশি অ্যাড হতে থাকবে। সো থ্যাংক ইউ সবাই। আই ওয়ান্ট দিস টু বি আ উইকলি থিং। আজকে সেশন 2 ছিল, সেশন 3 নেক্সট উইক ফ্রাইডে হবে। হোপফুলি একই পরিমাণ ভিউয়ার থাকবে। আমি আর এর চেয়ে বেশি এক্সপেক্ট করবো না। আজকে শুরুর দিকে 10-15 জন ছিল, আর এখন শেষ করতেছি আই ডোন্ট নো 8 জনের মধ্যে থেকে। এটাই আমি ধরে নেব অপটিমাল আমার জন্য। এর চেয়ে বেশি এক্সপেক্ট করতেছি না, এটাই যদি ধরে রাখতে পারি আমার জন্য ভালো। আপনাকে ধন্যবাদ জিনিসটাকে টাইমও কি 7:30 হবে? আমি টাইম পাল্টাতে পারি আসলে। এই ডেটটা ফ্রাইডে, এটা সবার জন্য ইউজফুল, বাট কোন টাইম অফ ডে ওটা আমি দেখবো না আরো মোটামুটি। তো থ্যাংক ইউ সবাই, আমি আর ধরে রাখবো না, তোমরা এখন চলে যাও আই গেস আস্তে আস্তে একটা। আচ্ছা, যাওয়ার আগে আমার কি কথা ছিল, কেউ যদি করেন। আবার বলুন। যাওয়ার আগে আমার একটু কথা ছিল, কেউ যদি না মনে করেন না। হ্যাঁ বলেন বলেন। আমি তো বলেন বা লাইভ সেশন বলেন, যেটা বলেন, তো সরাসরি ঠিকঠাক ভাবে মানে থাকতে পারি না। টপিকটা আমার অত একটা জানা নেই যে কি বিষয় এখানে আলোচনা করা হয়। আপনি বলছিলেন অফ টপিক কোনো বিষয়ে আলোচনা করা হয়। সামটাইমস অফ টপিক বিষয়ে আলোচনা করা হয়, বাট আমরা এইখানে এখন পর্যন্ত জাস্ট আমরা শোকেসের আর্টওয়ার্ক গুলো রিভিউ করতেছি। আমি হোপফুলি নেক্সট অনেক ফিউচার সেশনে আরো ইউনিক অথবা ইন্টারেস্টিং জিনিস করব মেবি। হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম যে ধরেন আপনি একটা পোল তৈরি করতে পারেন যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে বেটার হয়, কার কোন একটা পোল তৈরি করে যদি মানুষের ভোট নিয়ে তাহলে বেটার হইতো। অনেকগুলো আইডিয়া ছিল, যেমন ফর এক্সাম্পল আর্টিস্টরা লাইভ কাজ করে দেখাবে আর আমরা সবাই দেখবো, কি ফিডব্যাক, এরকম কিছু। অথবা করিডোরের ভিএফএক্স আর্টিস্ট রিঅ্যাক্টের মতো আমরা লাইক বড় বড় ভিএফএক্স দেখে আমরা সব মিলে একসাথে ডিসকাস করব, এরকম কিছু অনেক আইডিয়া আছে আমার, এক্সিকিউট করতে হবে। এখনো শুরু করতেছি তো, আই এম জাস্ট গেটিং কমফোর্টেবল, তারপর আস্তে আস্তে দেখি কি হয়, ইউ নো। সো 9:33 হয়ে গেছে, সো আমিও চলে যাচ্ছি, আপনারা চলে যান আই গেস। ভালো থাকেন, আর নেক্সট উইক দেখা হবে হোপফুলি। ঠিক আছে, বাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।